কেমিস্ট্রিতে এমন কিছু টপিক আছে যে টপিকগুলা হতে জিএসটি এক্সামে বারবার প্রশ্ন আসে। সো সেই টপিকগুলা যদি আমরা পড়ে ফেলতে পারি, তাহলে সামনের জিএসটি এক্সামে আমাদের 20+ প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং তোমার যদি ভাগ্য ভালো থাকে, 25টাও প্রশ্ন এই টপিকগুলা থেকেই আসতে পারে। কেননা আমি প্রায় অনেক সময় নিয়ে সকাল থেকে তোমাদের জন্য এই টপিকগুলা সাজিয়েছি, এবং ইনশাল্লাহ এই টপিকগুলো যদি তোমরা শেষ সময়ে পড়ে যেতে পারো, জিএসটিতে একটা ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং পরীক্ষার আগে তোমাদের ভালো একটা রিভিশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। কেমিস্ট্রি টপিক সাজেশন। সো সর্বপ্রথম আমাদের গুণগত রসায়ন সম্বন্ধে আমরা কোনগুলা ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখব। সো গুণগত রসায়ন সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে আমাদের যে পরমাণুর মৌলিক কণিকা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ভাইয়া, মৌলিক কণিকার মধ্যে আমরা কি জানি? কিছু হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা, কিছু আছে অস্থায়ী কণিকা, এবং কিছু আছে কম্পোজিট কণিকা। ওকে, সো এই টপিকটা থেকে কিন্তু থিওরি থেকে যদি প্রশ্ন দেয়, এই টপিকটা থেকে মাঝে মাঝে দেয়। যেমন স্থায়ী মৌলিক কণিকা কি কি আমরা জানি: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী কোনগুলা? নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন। অনেকে এভাবে মুখস্থ করে নিও, আন্টির, পাজি, মে, মানে একটা ছন্দ দিয়ে মুখস্থ করে আর কি। তো অস্থায়ী কণিকাগুলো তোমরা মনে রাখতে পারো। দেন কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা দুইটা, একটা হচ্ছে আলফা এবং ডিউটারন কণিকা। ওকে, দেন হচ্ছে আমাদের বিভিন্ন মতবাদগুলা এই অধ্যায় থেকে আমাদের জন্য ইম্পর্টেন্ট। বিভিন্ন মতবাদের মধ্যে আছে আমাদের বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল। এগুলো একটু আমরা 19 থেকে পড়ে আসতেছি, এগুলো আর খুব একটা দেখার দরকার নেই, ভুলে গেলে একটু দেখে গেলা। তারপর রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা 1911 সালে করা হয়। এবং এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কিসের মানে কিসের পাত ব্যবহার করা হয়? স্বর্ণের পাত। এই ছোটখাটো জিনিসগুলো একটু দেখে রাখলা। এবং বোরের পরমাণু মডেল হচ্ছে আমাদের যে বর্ণালী দেয়, এই বর্ণালী মূলত এক হাইড্রোজেন বা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে আমরা মূলত সেই বর্ণালীগুলা ব্যাখ্যা করতে পারি। বহু ইলেকট্রন বিশিষ্ট মানে পরমাণুর জন্য আমরা ব্যাখ্যা করতে পারি না বর্ণালী, বোরের পর মানে তত্ত্বের সাহায্যে। তারপর যে আইসো সম্পর্কিত যে ব্যাপারগুলো আছে সেগুলো একটু ইম্পর্টেন্ট। আমরা জানি আইসোটপ, আইসোবার, আইসোটন। ওকে, সো আমরা জানি এগুলো মূলত 98 থেকে এগুলো পড়ে আসতেছি, সো এগুলো একটু দেখে যাব। তারপর হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে মাঝে মাঝে আমাদের প্রশ্ন আসে। এই কোয়ান্টাম সংখ্যাটাও খুব খুব ইম্পর্টেন্ট। আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তড়িৎ চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। সো এগুলো আমরা জানি কোনগুলা থেকে কোনগুলো আসে, সো এগুলো একটু দেখে যাব। তারপর বর্ণালী শ্রেণী বিভাগ, এটাতে 3 স্টার দাও। বর্ণালীর শ্রেণীবিভাগ আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বর্ণালীর শ্রেণীবিভাগ বলতে আমরা কি বুঝাইতেছি? যে কোন, যে বেনি আসহ কলা কোনটার রেশিও কোনগুলা, এটা একটু তোমরা লিখে প্র্যাকটিস করে যাবা। ওকে, অনেক সময় আসতে পারে। তারপর হচ্ছে ইউভি রশ্মির ব্যবহার। ইউভি রশ্মির ব্যবহার থেকেও আমাদের প্রশ্ন আছে, যেমন জাল টাকা শনাক্তকরণ করা হয় ইউভি রশ্মির সহায়তায়। তারপর জাল টাকায় কি থাকে? ফসফোর ফ্লোরোসেন্স থাকে। এবং এটা মূলত কিভাবে শনাক্ত করা হয়? ওই যে সূর্যের আলো বা ইউভি রশ্মি যখন জাল টাকার বা মানে নর্মাল টাকার মধ্যে পড়ে, তখন তা কি করে? রশ্মি বিকিরিত করে, এবং তা আমাদের চোখের লাগলে তা আমরা টাকা শনাক্ত করতে পারি। ওকে, তারপর হচ্ছে আমাদের আইআর, ইনফ্রারেড রে, এগুলা শনাক্তকরণ। সো ইনফ্রারেডের মধ্যে ইনফ্রারেড 3 ধরনের আছে, একটা হচ্ছে এনআইআর, এমআইআর, এফআইআর। কোনটার কি ব্যবহার, কোনটার কি ব্যবহার, এগুলো একটু আমরা দেখে যাব। বিশেষ করে এমআইআর এর ব্যবহারটা মাঝে মাঝে আসে। তারপর শিক্ষা পরীক্ষায় মৌলের বর্ণ। শিক্ষা পরীক্ষায় মৌলের বর্ণগুলো তুমি এটা মানে 5 স্টার দিতে পারো। ওকে, সো 5 স্টার। শিক্ষা পরীক্ষায় মৌলের বর্ণ এবং কোবাল্ট ব্লু গ্লাসে বর্ণ, এটা তুমি 3 স্টার দিতে পারো, এটাও মাঝে মাঝে আসে। কোবাল্ট ব্লু গ্লাসে কি বর্ণ দেয় এবং শিক্ষা পরীক্ষায় মানে কোনটা কি বর্ণ দেয়? আমরা জানি যে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কি ইটের ন্যায় লাল, তারপর বেরিয়াম মানে সবুজ। ওকে, মানে কাঁচা আপেলের মতো সবুজ। এইভাবে বাকিগুলা একটু দেখে নিবা। তারপর হাইড্রোজেন বর্ণালী সিরিজ, এই যে লাইমেন, বামার, পেস্টেন, ব্রাকেট, ফুন্ড। ওকে, কোনটা থেকে কোনটাতে আসে, ওকে, এই সিরিয়ালগুলো মনে রাখবে। এবং এই হাইড্রোজেন যে বর্ণালী যখন দেয়, তখন আমরা জানি লাইমেনের জন্য শুধুমাত্র কি অতিবেগুনি রশ্মি। লাইমেন যখন আসে মানে লাইমেন সিরিজের জন্য আমরা অতিবেগুনি রশ্মি পাই। দেন লাইমেন বামার, বামারের জন্য আমরা দৃশ্যমান অঞ্চলের রশ্মি পাই। আর বাকি যেগুলো আছে পেস্টেন, ফুন্ড, মানে হামফ্রিস, ওই সবগুলোর জন্য আমরা হচ্ছে আইআর বা ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি পাই। ওকে, প্রথম দুইটার জন্য প্রথমটা হচ্ছে কি ইউভি রশ্মি, সেকেন্ডটা হচ্ছে দৃশ্যমান রশ্মি, বাকি সবগুলা কি আইআর বা অবলোহিত রশ্মি। এগুলো আমরা জানি অনেকে যারা মেডিকেল এক্সাম দিছে। ওকে, তারপর দ্রাব্যতা ও দ্রাব্যতা নীতি, এগুলা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। দ্রাব্যতার মাঝে মাঝে একটা ইয়া দিয়ে দেয়, ধরো তোমাকে বললো এক্স বিওয়াই,
এইটার আমাদের দ্রাব্যতা গুণফল কত। ওকে, সো তখন আমাদেরকে নির্ণয় করতে বলে, আমরা জানি 108 S⁻⁵, তারপর 27 S কিউব, এই টাইপের মান আমাদের মাঝে মাঝে থাকে। ওকে, সো এগুলো তোমরা নির্ণয় করতে পারো হোপফুলি, জানি না পারলে একটু দেখে যাবা। ওকে, অবশ্যই দেখে যাবা। আমি এখানে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আনছি, হোপফুলি এগুলা পড়লেই তোমাদের হয়ে যাবে। তারপর হচ্ছে আয়ন শনাক্তকরণ, এইটাও তুমি এখানে 5 স্টার দিতে পারো, বা কমপক্ষে 3 স্টার দাও। যে আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ থেকে আমাদের প্রচুর প্রশ্ন হয়ে থাকে, যে আয়ন মানে কোনটা কোন আয়ন কিভাবে শনাক্ত করা হয়, কি এগুলো তুমি জানো? যে পজিটিভ আয়নগুলো কিছু কার্বনেট, সালফেট, এগুলো কিভাবে শনাক্ত করা হয় এগুলো, বা ক্লোরাইড আয়ন কিভাবে শনাক্ত করা হয়। মাইনাস থেকে দিলে এগুলো দেয়, আর পজিটিভ থেকে দিলে যে পজিটিভ যেগুলো আছে মানে সোডিয়াম, তারপর অ্যামোনিয়াম প্লাস, এগুলা কি দ্বারা শনাক্ত করা হয়, এবং এগুলোর যে সংকেতগুলা, এগুলোও কিন্তু আমাদের লাগে। তোমরা জানো আয়ন শনাক্তকরণ এইচএসসি থেকে পড়ে এসেছে, এবং অ্যাডমিশন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপর ম্যাথ টাইপের মধ্যে এই অধ্যায় থেকে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, যদি ম্যাথ টাইপ খুব একটা দেওয়ার সম্ভাবনা নাই যেহেতু ক্যালকুলেটর নাই, অ্যালাউড নেই, বাট ক্যালকুলেটরে করা যায় এমন দেখবে যে 36 দিয়ে একটা মান আছে, ওই মানটা মাঝে মাঝে আসে, বা 25 দিয়ে। সো দেখে রাখবা, সূত্রটা জাস্ট দেখে রাখলা, এবং তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা নিয়মটা দেখে রাখলা, and তোমাদের জন্য আসলে হাতে করা যায় এরকমটা আসবে, বাট যদিও আসার সম্ভাবনা কম, বাট দেখে রাখতে পারো। তারপর যে একটা স্পেশাল টাইপ আছে, যেহেতু ক্যালকুলেটর নাই এজন্য এই স্পেশাল টাইপটা মাঝে মাঝে দেয়, এটা হচ্ছে বর্ণালী রেখা সংখ্যা নির্ণয়। ধরো, সূত্রটা কি হবে, সূত্রটা দেখার আগে এখানে আমি একটা উদাহরণ দিয়ে দিছি, যে চতুর্থ শক্তি স্তর হতে দ্বিতীয়, যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে, তখন আমাদের সূত্রটা কি হবে, মানে N2 - N1, অর্থাৎ N2 মাইনাস মানে N2 মানে কি দ্বিতীয় শক্তি স্তর। কি বলতেছি এখানে, কি উল্টা লিখছি হয়তোবা, যা লিখছি মানে বুঝা নিও। মানে আমি কি বলতেছি, চতুর্থ শক্তি স্তর হতে যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে, তাহলে N2 এর মান কত, N2 এর মান হচ্ছে 4। আর দ্বিতীয় শক্তি স্তর এটার মান হচ্ছে N1। সো N2 - N1 ইন্টু কি হবে, আবারও N2 - N1 + 1 / 2। এই সূত্র দিয়ে যদি আমরা ম্যাথ করি, তাহলে 2 × 3 / 2, সুতরাং রেখা পাওয়া যাবে 3টি। অর্থাৎ চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসলে আমাদের রেখা পাওয়া যাবে 3টি। এই টপিকগুলো যদি আমরা এই অধ্যায় থেকে পড়তে পারি, তাহলে আশা করা যায় গুণগত রসায়নে এর বাইরে কিছু আসবে না। বাট শর্ট সিলেবাসের বাইরে থেকে যদি দেয়, তাহলে ওই যে গ্যাস ক্রোমাটোগ্রাফি, এইটা যারা মেডিকেলের জন্য পড়ছো তারা একটু দেখে রাখতে পারো, খুব একটা প্রশ্ন আসে নাই জিএসটি তে, কারণ এটা শর্ট সিলেবাসের বাহিরে। ওকে, বাট দিলেও দিয়ে দিতে পারে, কারণ বলা যায় না, বাট আসার চান্স খুবই কম, এই জন্য আমি এখানে রাখি নাই, এবং এটা শর্ট সিলেবাসের বাহিরে, যারা পারি না অলরেডি দরকার নেই। দেন হচ্ছে আমাদের আরেকটা ইয়ে আছে, যেটা আমাদের ফিজিক্সের মধ্যেও আছে, যে আমার নিউক্লিয়ন মানে নিউক্লিয়াসের ভাঙন, নিউক্লিয়াসের ভাঙলে আলফা কণা, বিটা কণা বের হয়ে গেলে আহ, অবশেষে কোনটা থাকে, সেটার প্রোটন সংখ্যা বের করা, ভর সংখ্যা বের করা। সো সেটা ফিজিক্সের মধ্যে আছে, সেজন্য আমরা আনি নেই। সো গুণগত রসায়নের মধ্যে আমরা যদি এই কয়েকটা টপিক পড়তে পারি, আশা করি হয়ে যাবে। এন্ড আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, প্রবলেম নেই। ওকে, সো এবার আমাদের নেক্সট চ্যাপ্টার। আচ্ছা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই অধ্যায়টা আমরা জানি অনেক বড়, কিন্তু এই অধ্যায় থেকেও কিছু বেসিক জিনিসগুলো তোমরা, আমি আশা করবো যে এতদিন পড়ে আসছো, কারণ বিশাল লম্বা সময় ধরে তোমরা এডমিশন জার্নি পার করতেছো। এখন যেগুলো ইম্পর্টেন্ট এগুলো একটু যদি দেখাই, আমাদের ব্লক মৌলগুলো প্রথম চলে আসে যদি ইম্পর্টেন্সের কথা বলি। যেমন আমরা জানি পি ব্লক, এফ ব্লক, ডি ব্লক, মানে ব্লক মৌল পি, মানে এস পি আর কি, এস পি, ডি, এফ, এই ব্লক মৌলগুলা মানে কোনটাতে কতটা আমরা জানি। এস এ থাকে 14টা, পিতে থাকে 36টা, ডিতে থাকে এস এর উল্টা 41টা, এফ এ থাকে 27টা মৌল। ওকে, এরপর তারপর এই ব্লক মৌলের কথা যখন বলছি, কোনটার নাম কি এগুলো একটু দেখে রাখবা। কোনটা চালকোজেন, কোনটা নিকটোজেন, কোনটা হ্যালোজেন। ওকে, তারপর কোনটা নিষ্ক্রিয়। তারপর হচ্ছে এস ব্লক, পি ব্লক মৌলগুলোর উদাহরণ দেখতে পারো। ডি ব্লক মৌলের মধ্যে কোনগুলো অবস্থান্তর, কোনগুলো অবস্থান্তর না, এফ ব্লকের মৌলগুলো কোনগুলো অন্ত অবস্থান্তর, এগুলা দেখে রাখতে পারো। এরপর এর মধ্যে আরো কিছু জিনিস চলে আসে, যে কোনটা তরল অধাতু, কোনটা তরল ধাতু, সরি, কোনটা মানে তরল ধাতু, কোনটা হচ্ছে আমাদের অপধাতু, তারপর কোনটা পাওয়া যায় না। আমরা জানি যে ফ্রান্সিয়াম খুবই দুর্লভ, পাওয়া যায় না। তো এই জিনিসগুলা বইয়ের একেবারে থিওরিতে তোমরা পেয়ে যাবা, চাইলে একটু দেখে রাখতে পারো। আসার সম্ভাবনা কম হলেও আমরা মেডিকেলের জন্য আমরা জানি এগুলো ইম্পর্টেন্ট, বা থিওরি এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, যতই বলি না কেন, এবং অনেক পড়া লাগে, যেটা সত্য কথা। তারপর হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। সো এই অধ্যায় থেকে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম থেকেও প্রশ্ন এসে থাকে। আমরা জানি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এবং তড়িৎ ঋণাত্মকতা, এই তিনটা দিয়ে মাঝে মাঝে প্রশ্ন আসে। এবং এই তিনটা মনে রাখতে পারো এইভাবে, যে আইতের সাথে আমাদের আকারের সম্পর্ক ব্যস্তানুপাতিক। আইতের সাথে আমাদের যে আকারের সম্পর্ক, পরমাণুর যে আকার, এটার সম্পর্ক ব্যস্তানুপাতিক।
আর আকারের ক্ষেত্রে আমরা জানি বাম থেকে ডানে গেলে কি হয়, আকার বৃদ্ধি পায়। উপর থেকে, সরি, বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়। উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়। কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো আমাদের দেখা লাগবে। যেমন আমাদের আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আকারের সাথে যেহেতু রিলেটেড, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমাদের নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি হওয়ার ছিল কম অক্সিজেন হতে। কিন্তু হয় কি, আমাদের যে ইলেকট্রন বিন্যাসের একটা ব্যাপার আছে, ওইটার কারণে নাইট্রোজেনের আমাদের আয়নীকরণ শক্তি বা নাইট্রোজেনের আকারের কারণে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা কি হয়, আমাদের বেশি হয়। একইভাবে বোরন হতে বোরন হতে বেরিলিয়ামের কম হওয়ার কথা ছিল, কিন্তু না, বেরিলিয়ামের বেশি হয়। একইভাবে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে আমাদের অ্যালুমিনিয়ামের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু না, ম্যাগনেসিয়ামের বেশি হয়। একই সাথে ফসফরাস ও সালফারের মধ্যে, ফসফরাস এবং সালফারের মধ্যে সালফারের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু না, ফসফরাসের বেশি হয়। তো এগুলো আমরা সব আয়নীকরণ শক্তি দিয়ে দেখাইতেছি, মূলত এগুলো কিছু ব্যতিক্রম। এগুলো এখানে পরবর্তী দেখলে প্যাচ লাগতে পারে, আমি তোমাদেরকে জাস্ট মুখে বলে দিলাম যে কিছু ব্যতিক্রম আছে, এগুলো পড়ে ফেলতে হবে। তারপর কর্ণ সম্পর্ক টপিকটাও থেকে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে, তোমরা এটাও দেখে রাখবা। তারপর এই যে আকারের ক্রমের যে ব্যতিক্রম, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, পরমাণুর আকারের যে কিছু ব্যতিক্রম এবং এর ফলে যে আয়নীকরণের যে বিশিষ্ট চেঞ্জ হয়। তারপর হচ্ছে আমরা যেহেতু বলতেছি ইলেকট্রন আসক্তি তড়িৎ ঋণাত্মকতা, আমরা জানি ইলেকট্রন আসক্তির মধ্যে একটা ব্যতিক্রম আছে, এটা হচ্ছে ক্লোরিন। তড়িৎ ঋণাত্মকতার মধ্যে একটা মানে তড়িৎ ব্যতিক্রম কি, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, এবং সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি এরকম মৌল মৌল হচ্ছে আমাদের ক্লোরিন। এই দুইটা তো ফেমাস প্রশ্ন। তারপর বন্ধন প্রকৃতি। বন্ধন প্রকৃতির মধ্যে আমরা জানি মানে বন্ধন প্রকৃতি টপিকটা ইম্পর্টেন্ট, এবং একইভাবে পোলারায়ন ও ফাজানের নীতি। যখন পোলারায়ন ও ফাজানের নীতি পড়বো, তখন ওই টপিকটার সাথেই চলে আসে দ্রাব্যতা, কার দ্রাব্যতা বেশি, কার দ্রাব্যতা কম, কার গলনাঙ্ক বেশি এবং কার স্ফুটনাঙ্ক বেশি, এগুলো চলে আসে, এগুলো পড়ে ফেলবো। তারপর সংকরায়ন। সো সংকরায়নে আমাদের অনেকেরই সমস্যা থাকে, কিন্তু ভাইয়া জিএসটি তে প্রায়ই এবং মানে গত বছরই দুইটা প্রশ্ন আসছে, দুইটাই সংকরায়ন থেকে। এবং আমি বলবো সংকরায়ন টপিকটা ভালো করে পড়ে ফেলতে। এন্ড কারো যদি প্রবলেম থাকা উচিত না, বাট এখন যদি প্রবলেম থাকে, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে ক্লাস আছে, তোমরা সেখান থেকে সংকরণ টপিকটা ক্লিয়ার করে ফেলতে পারো। এবং সেখানে জটিল যোগের সংকরণ সহ সংকরণ থেকে যত প্রকার প্রশ্ন আসা পসিবল সব দেখানো হয়েছে। এবং একই সাথে বন্ধন কোনো আকৃতিও তো ইম্পর্টেন্ট, বলার অপেক্ষা রাখে না। তারপর হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত। আমরা জানি হাইড্রোজেন তো থাকবেই, হাইড্রোজেনের সাথে সাথে যদি হাইড্রোজেন বন্ড গঠনের শর্ত হচ্ছে কি, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনটা মৌল যদি থাকে, তখন আমরা তাকে মানে সেই বন্ধনটাকে আমরা হাইড্রোজেন বন্ধন বলি। ওকে, সো আমরা জানি। তারপর ডি ব্লক মৌল, এফ ব্লক মৌলের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অবস্থান্তর কারা, মানে অবস্থান্তর, অন্ত অবস্থান্তর মৌল, বলে আসছি অলরেডি। তারপর অক্সাইডের প্রকারভেদ, এটাকে 3 স্টার দাও, যে কোনটা অম্লীয় অক্সাইড, কোনটা ক্ষারীয় অক্সাইড, কোনটা নিরপেক্ষ অক্সাইড। এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসে, কোনটা সুপার অক্সাইড, কোনটা পার অক্সাইড। ওকে, সো অক্সাইডের টপিকটা তোমার বাদ রাখা যাবে না, এটা পড়ে ফেলতে হবে ভাইয়া। মানে খুবই সহজ, একবার দেখলেই পারবা অক্সাইডের মধ্যে কি হয়। আমাদের যেসব অক্সাইডগুলা আমাদের ধাতু, সরি, মানে ধাতু কি কি অক্সাইড তৈরি করে, ধাতু তৈরি করে ক্ষারীয় অক্সাইড, অধাতু তৈরি করে অম্লীয় অক্সাইড। কিছু আছে আমাদের নিরপেক্ষ অক্সাইড। নিরপেক্ষ অক্সাইডকে আমরা মনে রাখতে পারি, যদিও এটা এখানে বলা ঠিক হবে কিনা, যদিও আমরা বলে দিই যে নিরপেক্ষ অক্সাইডকে আমরা এভাবে মনে রাখতে পারি: কোনো পানি নাই। এগুলো হচ্ছে আমাদের নিরপেক্ষ অক্সাইড। এই নিরপেক্ষ অক্সাইডের মধ্যে আমাদের কোনো মানে হচ্ছে কার্বন মনোক্সাইড, নো মানে হচ্ছে NO, পানি মানে H2O, আর নাই মানে হচ্ছে N2O। এগুলো হচ্ছে আমাদের নিরপেক্ষ অক্সাইড। এগুলো থেকে প্রায় প্রশ্ন আসে, তাই দেখাই দিলাম। এবং একই সাথে আবার আছে সুপার অক্সাইড, আর এটা হচ্ছে পার অক্সাইড। এগুলো একটু আমরা দেখে রাখবো। আমরা যেহেতু সাজেশন ক্লাস, এই জন্য আমরা বেশি ডিপে যাচ্ছি না। তারপর বন্ধন সংখ্যা নির্ণয়, এটাও মাঝে মাঝে আসে, এটা খুবই সহজ, তোমরা পারবা আশা করি। যে বন্ধন সংখ্যা নির্ণয়, তারপর সিগমা বন্ধন ও পাই বন্ধনের মধ্যে পার্থক্য। তারপর একই সাথে আরো দুইটা টপিকস আছে, এটা হচ্ছে জটিল যৌগের সংকরায়ন। এই জটিল যৌগের সংকরায়ন থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, সো এটা তোমরা ক্লিয়ার রাখবা। এবং জটিল যৌগের সংকরায়ন আমি আমার ক্লাসেই, সংকরায়ন ক্লাসেই শেষের দিকে দেখবা, আমি খুব সুন্দর করে বুঝাইছি যে কেন শক্তিশালী লিগ্যান্ড হলে কেন আমাদের ডিটা আগে চলে আসে, এবং দুর্বল লিগ্যান্ড হলে কেন ডিটা পরে থাকে, আমি দেখাইছি। সো জটিল যৌগের সংকরায়নও ইম্পর্টেন্ট, এবং তাদের আকৃতিগুলা দেখে রাখবা। ওকে, এগুলো কিন্তু প্যাচ লাগে। তারপর চৌম্বক ধর্ম, কোনটা ফেরোম্যাগনেটিক, কোনটা প্যারাম্যাগনেটিক এবং কোনটা ডায়াম্যাগনেটিক, এগুলো একটু আমাদের দেখে রাখতে হবে। সো তাহলে আমাদের যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম হতে আমরা যদি এই ব্যাপারগুলো একটু ভালোভাবে দেখি, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, সো আমি ট্রাই করতেছি তোমাদেরকে যাতে মানে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো যেন তোমাদের বাদ না যায়, ওইভাবে এটা সাজাইতে, এবং বেশ সময় নিয়ে সাজাইছি। হোপফুলি তুমি তোমার রিভিশনের সময় তুমি দেখবা যে এই টপিকগুলা তোমার পড়া হয়েছে কিনা। দ্যাটস ইট। দেন
রাসায়নিক পরিবর্তনে আমরা সর্বপ্রথম যেটা চলে আসে গ্রিন কেমিস্ট্রির 12টি নীতি। এখন গ্রিন কেমিস্ট্রি হতে আমাদের ওই যে ইফেক্টর নির্ণয়, তারপর অ্যাটম ইকোনমি নির্ণয়, প্রথম মজার ব্যাপার হচ্ছে আমাদের এটা ইম্পর্টেন্ট হলেও জিএসটিতে বিগত বছরে একবারও অ্যাটম ইকোনমি বা ইফেক্টর নির্ণয় আসে নাই। এটার কারণও হয়তো বা লজিক্যাল, কারণ হচ্ছে জিএসটিতে বেশিরভাগই কেমিস্ট্রিতে অনেকগুলো থিওরি প্রশ্ন আসে এবং এর সাথে যে ক্যালকুলেটর লাগে ওইটা অ্যাটম ইকোনমি এবং ইফেক্টর ইয়া করলে যদি সহজ মান না দেয় তাহলে ক্যালকুলেটর লাগে, এই জন্য হয়তো বা দেয় না। সো আমি বলবো শেষ সময় দরকার নাই। অনেকে যারা পারো তারা তো পারোই। তো গ্রিন কেমিস্ট্রির 12টি নীতি এগুলো একটু দেখে রাখবো, মাঝে মাঝে এগুলো থেকে এমসিকিউ আসে। দেন আমাদের বিক্রিয়ার হার, অনুঘটক ও সক্রিয়ণ শক্তি, এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। যে সক্রিয়ণ শক্তি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ আমরা বাড়াই তাহলে কি হয়, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়ণ শক্তির মানে কিরূপ পরিবর্তন হয় এগুলো দেখে রাখবো। তারপর বিক্রিয়ার হার তো বললামই, তারপর অনুঘটক কোনটা মানে ধনাত্মক অনুঘটক কোনটা, ঋণাত্মক অনুঘটক কোনটা, আবিষ্ট প্রভাবক কোনটা, প্রভাবক বিশ কোনটা, অটোপ্রভাবক বা কোনটা স্বপ্রভাবক, এই উদাহরণগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে এই উদাহরণগুলো গুলো কিন্তু আমরা বিশেষভাবে বলবো, এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। তারপর রাসায়নিক সাম্যাবস্থার 4টি শর্ত, কি কি শর্ত বই থেকে দেখে নিব, এখান থেকে কিন্তু থিওরি প্রশ্ন আসলে এখান থেকে দেয়। তারপর লার সাথে লিয়ার নীতি, এটাও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আসে যে লার সাথে লিয়ার নীতি অনুযায়ী এটা একটা তাপহারী বিক্রিয়া, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এখানে তাপ বাড়ালে কি হবে, তাপ কমালে কি হবে, বিক্রিয়া কোন দিকে যাবে। তারপর চাপ দিয়ে দিয়ে বলে যে এই বিক্রিয়ায় একটা বিক্রিয়া দিয়ে দেয়, মোল সংখ্যার উপর চাপ নির্ভর করে, আমরা জানি যে একটা বিক্রিয়া দিয়ে দিবে, তারপর বলবে যে এই বিক্রিয়া যদি আমরা চাপ বাড়াই তাহলে কি কি হবে। সো তোমরা এগুলো জানো হোপফুলি। তারপর ঘনমাত্রা বৃদ্ধি করলে কি হবে, বিক্রিয়া ডান দিকে যাবে না বাম দিকে যাবে, বিক্রিয়া সম্মুখ দিকে দিকে যাবে না পশ্চাৎ দিকে যাবে। তারপর কেপিকেসি, কেপিকেসির ম্যাথটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেপিকেসি থেকে যেই ম্যাথটা আসে, যেহেতু খুব একটা ক্যালকুলেটর লাগে না, যে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি ডেল এন, এই সূত্রটা দিয়ে ম্যাথটা একটু বেশি আসে কেপিকেসি থেকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে ডেলেন এর মান শূন্য হয়, তখন কেপি আর কেসি সমান হয়। অনেক সময় প্রশ্ন আসে কেপি ও কেসির মান কখন সমান হবে, যখন ডেলেন এর মান শূন্য হবে, কারণ কি ডেলেন এর মান শূন্য হলে আর টি এর মান 1 হয়ে যায়। আবার মাঝে মাঝে ম্যাথও করতে বলতে পারে, তখন কি হয় আমাদের মানগুলো সমান দেয় 8.31-এর দিয়ে, মানে দুই পাশে যাতে কাটাকাটি হয়ে যায় ওইভাবে দিয়ে দেয়। তারপর বিক্রিয়ার হারের একক, এবং এই যে যখন আমাদের ডেলেন এর মান বের করি বিক্রিয়ার হারের একক আমরা কি করতে পারি, আমরা জানি প্রথমত হচ্ছে বিক্রিয়ার হারের ক্ষেত্রে আমরা মোল পার লিটার প্রকাশ করতে পারি। এখন এই মোল পার লিটারের উপরে আমাদের ডেল এর যে মানটা এটা জাস্ট বসিয়ে দিব, একটা বিক্রিয়া দিয়ে দিয়ে বলতে পারে এই বিক্রিয়ায় বিক্রিয়ার হারের একক কি, তুমি কি করবা, মোল পার লিটার বসাবা, সাথে যে দুই পাশে যে উৎপাদ থেকে বিক্রিয়ককে বিয়োগ করে অর্থাৎ ডেল এর মান বের করে তা পাওয়ারে বসিয়ে দিবে, তারপর যোগ বিয়োগ করে যা হয় তাই হবে আমাদের বিক্রিয়ার হারের একক। ওকে, গেল। তারপর এখান থেকে যে ইয়াটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের অ্যাসিড ক্ষারের তীব্রতা। অ্যাসিড ক্ষারের তীব্রতা এবং বাফার দ্রবণ থেকে প্রচুর প্রচুর প্রশ্ন এসে থাকে। কোনটি তীব্র অ্যাসিড, কোনটা দুর্বল অ্যাসিড, কোনটা তীব্র ক্ষার, কোনটা দুর্বল ক্ষার। তারপর বাফার দ্রবণ তো উদাহরণ দিয়েই বলে দেয় যে নিচের কোনটি বাফার দ্রবণ, নিচের কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ, নিচের কোনটি অম্লীয় বাফার দ্রবণ, এগুলো দেখে রাখবো ভাই। এবং বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, পিএইচ নির্ণয়, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। বাফার দ্রবণ দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের ক্ষেত্রে আমরা একভাবে পিএইচ নির্ণয় করি, আর শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষারের ক্ষেত্রে আরেকভাবে নির্ণয় করতে পারি। অ্যাসিডের ইয়াগুলো কিন্তু দেখে যাবে যে অক্সি অ্যাসিডের নিয়মগুলা কি। ওকে, এবং জারণ সংখ্যা সেম হয়ে গেলে আকার যার ছোট সে শক্তিশালী অ্যাসিড। তারপর জৈব অ্যাসিডের ক্ষেত্রে দেখে যাব, জৈব অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি প্রথম কথা হচ্ছে ক্লোরিন যেখানে বেশি থাকবে বা হ্যালোজেন যেখানে বেশি থাকবে সেগুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড। যদি ক্লোরিন না থাকে বা হ্যালোজেন যদি না থাকে তখন আমরা দেখবো কি কার্বন সংখ্যা যদি যার কম থাকবে সেই শক্তিশালী অ্যাসিড। আমি এখন আর যাচ্ছি না, তোমরা পেছ লেগে যাবে হয়তো তোমাদের অনেকের, তোমাদের কাজ হবে যে এই জিনিসগুলা ভালোভাবে পড়ে ফেলা। ওকে, সো এখান থেকে মূলত রাসায়নিক পরিবর্তন থেকে এই জিনিসগুলো মূলত আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। ওকে, এবং এগুলা থেকেই প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তারপর কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়ন চ্যাপ্টারটা একটু কিন্তু মুখস্থ ভিত্তিক ভাইয়া, মুখস্থ ভিত্তিক হলেও তোমরা এটা এইচএসসি তে খুব ভালো করে পড়ো, এমসিকিউতে এটা খুব কাজে লাগে আমি জানি। এটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের যে কোনটা প্রাকৃতিক প্রিজারভেটিভ কোনটা কৃত্রিম প্রিজারভেটিভ, এই ধরনের প্রশ্ন খুব বেশি এসে থাকে। প্রাকৃতিক প্রিজারভেটিভের মধ্যে আমরা কি জানি, ভিনেগার, তারপর সরিষার তেল। ভিনেগারটাকে নিয়ে মাঝে মাঝেও যদিও মানে ইয়ে সৃষ্টি হয় অপশনের মধ্যে, যদি অপশনে তুমি দেখো যে চারটায় আমাদের নাই, মানে ভিনেগার ছাড়া চারটা ধরো মনে করো সরিষার তেল, খাবার লবণ, চিনি, এগুলা দেওয়া আছে, তখন ভিনেগারটা বেস্ট অ্যান্সার হয়। কারণ আমরা কোনো কিছু প্রাকৃতিক প্রিজারভেটিভস বলি না কৃত্রিম প্রিজারভেটিভস বলি, এটা নির্ভর করে হচ্ছে আহ কোনটা আমাদের খাবারের স্বাদ বৃদ্ধি করতেছে। যেমন আমরা যদি বলি চিনি, খাবার লবণ, সরিষার তেল, এগুলো আমাদের খাবারের স্বাদ বৃদ্ধি করে, এজন্য আমরা এগুলা বলি প্রাকৃতিক
প্রিজারভেটিভস। এখন ভিনেগারটা মাঝামাঝি পড়ে গেছে, বা এটা আমরা অনেক ক্ষেত্রে প্রাকৃতিক, বেশিরভাগ বইয়ে আমরা প্রাকৃতিক প্রিজারভেটিভসে পাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভিনেগারকে আমরা দেখলাম যে কৃত্রিম প্রিজারভেটিভস নিছে। আই ডোন্ট নো হোয়াই, বাট এটা কিছু কিছু ক্ষেত্রে নেয়, দেখতে পারো তোমরা। সো যাই হোক, প্রাকৃতিক প্রিজারভেটিভস আমরা এই চারটা মনে রাখবো: ভিনেগার, সরিষার তেল, তারপর হচ্ছে আহ, খাবার লবণ, তারপর কি চিনি। আর যদি এই চারটাই একসাথে অপশন থাকে তাহলে ভিনেগার দাগাবো। যাই হোক, কৃত্রিম প্রিজারভেটিভস, কৃত্রিম প্রিজারভেটিভস এর মধ্যে কোনটা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস, কোনটা মানে ইডিটিএ, এগুলা আছে দেখবা। তারপর ভিনেগার প্রস্তুতির যে প্রসেসটা আছে, দেখবা অনেক সময় যে এনজাইম গুলার যে নাম আছে, এগুলা দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে যে এটা এটা থেকে এটা তৈরি হলে, বা ইথানল থেকে এটা তৈরি করার সময় যে আমাদের কোন ইয়া লাগতেছে। সো ভিনেগার প্রস্তুতিটা দেখে রাখবে একবার। তারপর দুগ্ধজাত পণ্য, দুগ্ধজাত পণ্যের মধ্যে দেখবা মেডিকেলে এটা আসতো যে আমাদের ফ্যাটের পরিমাণের একটা চার্ট আছে, যে কোন দুগ্ধে সবচেয়ে বেশি ফ্যাট থাকে। এগুলা থেকে এই জিনিসটা ইম্পর্টেন্ট, যদিও জিএসটিতে খুব একটা প্রশ্ন আসে না এখান থেকে, বাট এটা ইম্পর্টেন্ট, দেখে রাখতে পারো। তারপর দ্রবণ, কলয়েড, সাসপেনশন, ইমালশন, সল, কোনটা কি, কলয়েড কিরকম, সাসপেনশন কিরকম, দ্রবণ কিরকম, কোনটি ইমালশন, কোনটা সল, এগুলো একটু দেখে রাখবো। তারপর ট্যালকম পাউডার, ভ্যানিশিং ক্রিম, কোল্ড ক্রিম, লিপস্টিক, মেহেদি, আফটার শেভ, এগুলো যদিও শর্ট সিলেবাসের বাহিরে, কিন্তু আমাদের এগুলো থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। ট্যালকম পাউডারের যে সংকেত, এটা এসে থাকে। ট্যালকম পাউডারের মূল উপাদান কি, ট্যাল্ক, এগুলো এসে থাকে। তোমার কাজ হবে এইগুলার, যেগুলা ট্যালকম পাউডার, ফিনিশিং ক্রিম, কোল্ড ক্রিম, লিপস্টিক, মেহেদি, আফটার শেভ, এই সবগুলার উপাদান কি, মেইন মেইন উপাদান কি, তোমরা বিভিন্ন বইও পেয়ে যাবা, এবং মেইন বইও আছে খুব সুন্দর করে, যে এগুলার যে প্রধান উপাদান কি, এটা মানে লাগবে। যেমন মেহেদির প্রধান উপাদান কি, লাসন। তারপর হচ্ছে আমাদের লিপস্টিকের মেইন উপাদান কি, এটা হচ্ছে মোম। সো এভাবে বাকিগুলোও দেখে রাখবো আমাদের। আর কর্মমুখী রসায়ন থেকে একটা বলবো আমি তোমাকে, কর্মমুখী রসায়নে আমাদের হাজারি স্যারের যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে, আমাদের অনুশীলনী, কর্মমুখী রসায়ন হতে আমরা এই জিএসটি পরীক্ষার জন্য অবশ্যই অবশ্যই অনুশীলনী প্রশ্নগুলো আমরা একটু দেখে যাব, কারণ অনুশীলনী প্রশ্ন থেকেও কিন্তু বেশিরভাগ প্রশ্ন দিয়ে থাকে, কারণ এই অধ্যায়টা বেশিরভাগ জিনিস শর্ট সিলেবাসের বাইরে নেই। এখন টিচার যদি প্রশ্ন মানে শর্ট সিলেবাসে নাই, টিচার যদি প্রশ্ন করে আমাদের অনুশীলনী থেকে দিয়ে দেয়, অনুশীলনী থেকে দিলে তুমি কিছু করতে পারবে না, এবং এখান থেকেই দেয়। এবং অনুশীলনীটা যদি তুমি বুঝে শেষ করতে পারো এই কর্মমুখী রসায়নের জন্য, তাহলে মানে বেশ ভালো রকমের পুরো অধ্যায়টা একটা দক্ষতা চলে আসে। তাই আমি বলবো অনুশীলনীর যে এমসিকিউ আছে তা মানে অবশ্যই তুমি সলভ করে যাবা। ওকে, মানে অন্য অধ্যায়গুলোর জন্য ইম্পর্টেন্ট করতে পারো, বাট কর্মমুখী রসায়নের জন্য তোমাকে অবশ্যই অবশ্যই করে যেতে হবে। ওকে, সময় না পেলেও তুমি কর্মমুখী রসায়নটা করে যাবা। তারপর এবার ফার্স্ট পেপার শেষে, এখন সেকেন্ড পেপার। সো পরিবেশ রসায়নের মধ্যে সর্বপ্রথম যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা আর এর বিভিন্ন মান একক, ক্যালোরি এককে বিভিন্ন মান আছে, এসআই একক আছে, সিজিএস একক আছে, এই এককগুলো একটু দেখে যাবে, এগুলো থেকে প্রায় প্রশ্ন প্রশ্ন দিয়ে থাকে। তারপর গ্যাসের সূত্রাবলীয় গ্রাফ, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, রেনুর সূত্র, কোনগুলা কি, এবং যে গ্রাফগুলা পিভি মানে কখন যে সমান্তরাল হবে, যে কখন যখন এখানে পিভি হয় তখন এখানে সমান্তরাল হয়, আবার কখন আমাদের আয়তাকার অধিবৃত্তাকার হয়, যখন ভি এক পাশে আর 1/পি এক পাশে, তোমরা জানো ভি আর পি একসাথে থাকলে তখন আমাদের এই যে আয়তাকার অধিবৃত্তাকার হয়। সো এই জিনিসগুলো আমরা একটু দেখে যাব, যে গ্রাফগুলা আমরা ভালো করে দেখে যাবো, এবং গ্যাসের সূত্রাবলী থেকে দেখে যাবো, যে বলে থাকে যে আয়তন বৃদ্ধি করলে করলে তাপমাত্রা রাখলে, চাপ বাড়ালে কি হয়, এই ব্যাপারগুলো তোমরা করে আসছো আমি জানি, আর বলতেছি না আলাদা। আদর্শ ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য, ওকে। তো এই এটা থেকে কিন্তু মানে প্রায় বা বিগত বছরে এবং এই অ্যাডমিশন টেস্টে অনেক জায়গায় প্রশ্ন আসছে যে আদর্শ ও বাস্তব গ্যাসের মধ্যে মানে যে সম্পর্ক এখান থেকে। তো আমরা জানি যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস, মানে যদিও বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতো মানে আলোচনা করা হয়, বাট বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস দুইটা ভিন্ন জিনিস। তো এই দুইটার বিচ্যুতির কারণ কি, এগুলো একটু দেখবো। আয়তনের একটা বিচ্যুত মানে কারণ আছে, এবং এদের মধ্যে যে মধ্যকার যে বিকর্ষণ বলে এটাকেও ধরা হয় না। সো যাই হোক, আর কখন আমাদের আদর্শ গ্যাস ও বাস্তব মানে কখন আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, মনে রাখবো উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এটা ফেমাস কোশ্চেন, এটা বলার কিছু নাই। বাস্তব গ্যাসের ভ্যান্ডারওয়ালস সমীকরণ। সো বাস্তব গ্যাসের ভ্যান্ডারওয়ালস সমীকরণটা থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে, মাঝে মাঝে ধরো তোমাকে বললো যে 2 মোল হিলিয়াম গ্যাসের জন্য আমাদের বাস্তব গ্যাস মানে বাস্তব গ্যাসের ভ্যান্ডারওয়ালস সমীকরণটা কি হবে, তোমাকে বলে দিল, তখন তুমি এন এর মান 2 বসিয়ে ম্যাথ করে বসাতে হবে। তোমার সূত্রটাই মনে নাই, তখন তুমি কি করবা? সো সূত্রটা ভালো করে দেখে যেতে হবে। তারপর কোনটার ইয়া কি, যেমন এ দ্বারা বোঝায় হচ্ছে আমাদের আন্তঃ আণবিক আকর্ষণ শক্তি, এটা সম্ভবত মেডিকেলে কোনো এক জায়গায় এবার আসছিল যে আন্তঃ আণবিক এএফএমসি বা এই টাইপের কিছু একটা জায়গায়, এ দ্বারা বোঝায় আমাদের আন্তঃ আণবিক আকর্ষণ শক্তি, এবং ভি দ্বারা মানে ভি মাইনাস এন বি, অর্থাৎ যে আয়তনটা যে বিয়োগ হয় এই জন্য আমাদের এন বি বুঝাইছে, এন সংখ্যক আয়তন বিয়োগ হচ্ছে। আচ্ছা, যে কারণ আমরা কিন্তু আদর্শ গ্যাসের মধ্যে যে ভিটা, এটা কিন্তু আমাদের মানে আদর্শ গ্যাসের মধ্যে আমাদের কি বলা হয়, কি বললাম, বাস্তব গ্যাসের সমীকরণ। তাহলে আদর্শ গ্যাসের মধ্যে এই যে সমীকরণটা, এটা আসলে ধরা হয় না পিভি এনআরটি, এখানে আমাদের আলাদাভাবে যে আয়তনটা, এটা আমাদের কাউন্ট করা হয় না,
বাট আমাদের বাস্তব গ্যাসের যে ভ্যান ডের ওয়ালস সমীকরণ সেখানে কিন্তু সেটা কাউন্ট করা হয়। মানে একটা পাত্রের মধ্যে, কি বলতেছি, ওয়েট, ওয়েট সাম সেকেন্ডস। ধরো একটা পাত্র, এই একটা পাত্রের মধ্যে আমাদের যে একটা তো মলিকিউল গুলো আছে, যে এই মলিকিউল গুলার যে আয়তন, এই আয়তনকে কল্পনা করা হয় না, মানে ধরা হয় আয়তনকে শূন্য ধরা হয়, কিন্তু আয়তন তো শূন্য না। এই আয়তন যেহেতু শূন্য না, তার মানে এই আয়তনকে আমাদের বিয়োগ দিতে হবে, আর এই জন্যই এখানে বিয়োগ দিছে। ওকে, মোট কথা এটাই। তারপর হচ্ছে প্রাইমারি ও সেকেন্ডারি দূষক। এর- এটা থিওরি থেকে আসলে এই এখান থেকে দেয় প্রাইমারি দূষক কোনগুলো, সেকেন্ডারি দূষক কোনগুলো। প্রাইমারি দূষক SO2, CO2, CO, NH3, H2S, ছাই, ধোঁয়া, হাইড্রোকার্বন গুলো হচ্ছে আমাদের প্রাইমারি দূষক। সেকেন্ডারি দূষকের মধ্যে SO3, মনে রাখবা প্রাইমারি হচ্ছে SO2, সেকেন্ডারি হচ্ছে SO3। তারপর সেকেন্ডারির মধ্যে আরো আছে NO2, H2SO4, M2O5, নাইট্রিক অ্যাসিড, বাষ্প, এগুলা। নাইট্রে মানে নাইট্রোজেনের ফিক্সেশন ও অ্যাসিড বৃষ্টি। তোমরা জানো যে নাইট্রোজেন আমাদের প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের ফিক্সেশন ঘটে যখন আমাদের বজ্রপাত হয়। তারপর অ্যাসিড বৃষ্টির জন্য কারণগুলো একটু দেখে রাখবা। তারপর অম্লক্ষারক মতবাদ, ব্রনস্টেড লাউরির মতবাদ, লুইস মতবাদ এবং আরহেনিয়াস মতবাদ, এই মতবাদগুলো একটু দেখে যাবা। এবং বেশিরভাগ আসে লুইস মতবাদ থেকে, বা কোনটা লুইস অ্যাসিড কোনটা লুইস ক্ষার, এগুলো আসে তোমরা জানো। যদিও তুমি ইয়াগুলো জেনে নেবে। আমি যদি এক নজরে একটু বলি, সর্বপ্রথম বিজ্ঞানী আরহেনিয়াস আমাদের অম্লক্ষারক মতবাদ দেন। তার এই মতবাদে তিনি কি বলেন? তিনি বলেন, তিনি সকল যে জলীয় ইয়াগুলো আছে, মানে জলীয় যে দ্রবণগুলো আছে সেগুলো নিয়ে তিনি অম্লক্ষারকের মতামত দেন। কিন্তু সকল পদার্থ যে জলীয় অবস্থায় থাকবে ব্যাপারটা তো এরকম না। সকল পদার্থ জলীয় অবস্থায় থাকবে না, কিছু কঠিন থাকবে, কিছু তরল থাকবে। এখন তার এই সমস্যাকে সমাধান করার জন্য ব্রনস্টেড লাউরি তার প্রোটনীয় মতবাদ নিয়ে আসেন। ব্রনস্টেড লাউরি বলেন, যে সকল ইয়া প্রোটন দান করে তারা হচ্ছে অ্যাসিড, যারা প্রোটন প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে কি, ক্ষার। এখন সবাই তো আবার H+ থাকবে, সবার মধ্যে যে H+ থাকবে ব্যাপারটা এরকমও না। প্রোটন যে সবাই দান করবে এরকমও তো না। সো এখন এই মতবাদ থেকে সর্বাধুনিক মতবাদ নিয়ে আসেন বিজ্ঞানী লুইস। তিনি বলেন, যারা ইলেকট্রন দান করে তারা হচ্ছে অ্যাসিড, এবং যারা, না, লুইস উল্টা বলছেন। লুইস বলছেন যারা কিনা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অম্ল, এবং যারা কিনা ইলেকট্রন দান করে তারা হচ্ছে ক্ষার। সো এই মতবাদগুলো একটু দেখে রাখবা। সো সর্বপ্রথম বিজ্ঞানী আরহেনিয়াস আনেন, তারপর ব্রনস্টেড লাউরি, তারপর হচ্ছে লুইস। দেন, আচ্ছা, সো এই বিষয়গুলো তো আমরা দেখলাম। দেন এই অধ্যায় থেকে আরো কিছু আছে, যে পানির ক্ষরতা। পানির ক্ষরতা দুই রকম আমরা জানি, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতা কেন হয়? আমাদের বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এসবের সাথে আমাদের ক্লোরাইড, নাইট্রেট এবং সালফেট সল্ট তৈরি হয়, মানে এই আয়নগুলো মিলে আমাদের সালফেট সল্ট তৈরি হয়। এবং অস্থায়ী ক্ষরতা কি হয়? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফেরাস এই আয়নগুলোর সাথে আমাদের বাইকার্বনেট যখন যুক্ত হয় তখন আমাদের বাইকার্বনেটের সল্ট যুক্ত হয়। এক কথায় নাইট্রেট, সালফেট, ক্লোরাইড এসবের সল্টকে আমরা বলি স্থায়ী ক্ষরতা, এবং অস্থায়ী ক্ষরতাকে কি বলি? বাইকার্বনেট সল্টের। এখন তুমি এখানে মনে রাখবা স্থায়ী ক্ষরতা কিভাবে আমরা দূর করতে পারি, অস্থায়ী ক্ষরতা কিভাবে আমরা দূর করতে পারি, কোনটাকে ফুটানো লাগে আর কোনটাকে পারমোটিভ প্রণালী ব্যবহার করা হয় কোনটার জন্য, এগুলো একটু বই থেকে দেখে নিবা। তারপর হু কর্তৃক পানির বিশুদ্ধতার মানদণ্ড, এই মানদণ্ডগুলো খুব খুব ইম্পর্টেন্ট। প্রায় প্রশ্ন থাকে, প্রশ্ন এসে থাকে, এবং ইভেন জিএসটি তো কয়েকবার আসছে যে হু এর মানদণ্ড থেকে প্রশ্ন, যে বিওডি, সিওডি, ডিও, পিএইচ, টিডিএস, ক্ষরতা, এগুলোর যে মানদণ্ড ডাব্লিউএইচও কর্তৃক, এগুলো তোমরা দেখে নিবা। তারপর আর্সেনিকের মানদণ্ড সমগ্র বিশ্বে কোনটা, সমগ্র বিশ্বে একরকম, এবং সরি মানে একটা হচ্ছে বাংলাদেশে, আহ, কি বলতেছে, সমগ্র বিশ্বে একটা, আর একটা হচ্ছে কি আমাদের বাংলাদেশে। সমগ্র বিশ্বে আর্সেনিকের ইয়া কত, আর একটা হচ্ছে আমাদের বাংলাদেশে। বাংলাদেশে সম্ভবত 0.05 মিলিগ্রাম, আর সমগ্র বিশ্বে 0.01 মিলিগ্রাম। ওকে, সমগ্র বিশ্বে কম, বাট বাংলাদেশে যেহেতু আর্সেনিকের পরিমাণ বেশি, তাই বাংলাদেশে আর্সেনিকের গ্রহণযোগ্যতার মাত্রাটাও একটু বেশি। কারণ কি করার, অত কম আর্সেনিক যুক্ত পানি তো পাওয়া যায় না, তাই বাংলাদেশে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রাটাও একটু বেশি সারা বিশ্বের তুলনায়। তুই তো দেখে নিবা একটু বই থেকে। বায়ুমণ্ডলের স্তরগুলোর উপাদান এবং ল্যাপস রেট, এগুলো হচ্ছে মানে বইয়ের একেবারে প্রথমে আছে, মেডিকেলের জন্য অনেকেই পড়তো, এবং এগুলা থিওরি থেকে দিলে মাঝে মাঝে দিয়ে দেয়। ওকে, সো বায়ুমণ্ডলের স্তরগুলোর উপাদান এবং লেফট আমরা জানি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। এখান থেকে ওজনের যে প্রশ্নটা এটা একটু বেশি আসে, যে ওজন স্তর কোনটা, মানে ওজন স্তর থাকে কোন স্তরে, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। সাথে লেফট রেট, কোথায় লেফট রেট পজিটিভ, কোথায় লেফট রেট নেগেটিভ, এগুলো একটু দেখে নিবা। তারপর জেট বিমান চলে কোথায়, উড়োজাহাজ চলে কোথায়, এগুলো একটু দেখবা। তারপর ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ, এবং একই সাথে এই স্তরগুলোর মধ্যে কার্বন ডাই অক্সাইডের, তারপর বিভিন্ন ধরনের গ্যাসের যে পরিমাণ, এগুলো একটু দেখে নিবা। তারপর ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ, ঘূর্ণিঝড় কেন সৃষ্টি হয়, এটার দুইটা কারণ আছে, বই একটু দেখে নিবে। এবং কত ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে আমাদের, এবং ফারেনহাইটের মাত্রাটাও দেখে নিবা।
80°F সম্ভবত, এটার নিচে গেলে আমাদের ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। তারপর সাইক্লোন এর বিভিন্ন নাম, সাইক্লোনের বিভিন্ন নামের মধ্যে আমাদের কি আছে, যেমন টাইফুন, কোথাও কোথাও ডাকে বাগিও, ওকে, কোথাও কোথাও সাইক্লোনই ডাকে। এখন কোথায় কোন নাম ডাকে এই নামগুলো একটু দেখে রাখতে পারো, এগুলো হচ্ছে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট ছিল, যারা পড়ছো তারা একটু রিভিশন দিয়ে যাবে, দ্যাটস ইট। আর যারা মানে আগে পড়ি না, খুব একটা দরকার নেই এগুলা থেকে, থিওরি থেকে না, মানে কারণ জিএসটির প্রশ্নগুলা খুব একটা ভিতর থেকে আসে না, দেখে যেতে পারে, এক কথায় আমি আনছি, তোমরা রিভিশনের সময় দেখে যাবা। তারপর হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন। সো পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা আমরা অনেকেই ভয় পাই, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বাছা টপিক যদি আমরা পড়ে যেতে পারি, পরিমাণগত রসায়ন খুব সহজে অ্যান্সার করা যায়। মজার ব্যাপার হলো পরিমাণগত রসায়ন তুমি একটা প্র্যাকটিসের ব্যাপার, তুমি যদি বাসায় প্র্যাকটিস করে যাও, পরিমাণগত রসায়ন তোমার জন্য পরীক্ষায় পানি ভাত হয়ে যাবে, এক কথায়। সো পরিমাণগত রসায়নের জন্য আমি আলাদা হয়ে কিছু বলবো না, আমার এই যে এই টপিকগুলো যে লিখলাম, এই টপিকগুলোর উপর আমার আলাদা একটা ক্লাস আছে, সেখানে তোমাদের পরিমাণগত রসায়নে যদি কারো কোনো প্রবলেম থাকে, তোমরা সেই ক্লাসটা দেখতে পারো। যেমন তুমি আমার ভিডিও যে ব্যতিক্রমিক ক্লাসরুম চ্যানেলে চলে যাবা, দেন তোমরা ভিডিওসে চলে যাবা, ভিডিওসে চলে যাওয়ার পর দেখবা এখানে একবারে নিচে চলে যাবা, প্রায় দেখতেছি, হ্যাঁ, এখানে দেখবা যে পরিমাণগত রসায়নের জন্য আমরা একটা ক্লাস নিয়েছি, যে টাইপ ভিত্তিক যতগুলা টপিকস আছে সেই সবগুলা টপিকস আমাদের ক্লিয়ার করা হয়েছে, ওকে। সো এখানে অ্যাড আসতেছে, প্রবলেম নাই। সো তুমি এই যে এই যে ইয়া থেকে তুমি ইয়াটা দেখে নিবা, ওকে। সো এখানে আসলে মানে যতগুলা টাইপ আছে সেই প্রায় সবগুলা টাইপই কভার করা হয়েছে। সো তোমার কাছে ওই যে জারক বিজারক বলো, তারপর ওই যে নির্দেশকের যে টাইপ গুলো আছে সেগুলো, প্রাইমারি সেকেন্ডারি পদার্থ, তারপর আমাদের যে জারণ মান বের করা, তুল্য ভর, এগুলোও দেখানো হয়েছে। দেন মানে যত কিছু এই অধ্যায় থেকে লাগবে আমাদের প্রায় সব মোটামুটি দেখানো হয়েছে। তোমার কাজ হবে, এটা ক্লাসটা বেশিক্ষণ না, 1 ঘন্টা 11 মিনিট বা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে তুমি যদি এই ক্লাসটা একবার করো, আমি আশা করবো তোমার পরিমাণগত রসায়নে আহ, কোনো সমস্যা থাকবে না হোপফুলি, এবং পরীক্ষা যা আসবে সে এখান থেকে আসবে ইনশাল্লাহ। ওকে, সো তোমাদের যাদের প্রবলেম তোমরা ক্লাসটা দেখতে পারো। আচ্ছা, তারপর আসো। সো পরিমাণগত রসায়ন থেকে এই টপিকগুলো আমি দিয়ে দিয়েছিলাম, আমি স্লাইডটা দিয়ে দিব, আমি আর কথা বাড়াচ্ছি না। তুমি এই টপিকগুলা খুব ভালোভাবে শেষ করে ফেলতে পারবে, এবং এগুলা পড়লে ইনশাল্লাহ, যেহেতু ম্যাথ জাতীয় প্রশ্ন আসে এবং কিছু থিওরি আসে, যেমন বিজারক, জারক বিজারক কোনটা কোনটা প্রাইমারি সেকেন্ডারি পদার্থ, ওকে। তো এখান থেকে আসলে এগুলা থেকে আসবে, এগুলার বাইরে কোনো কিছু আসবে না ইনশাল্লাহ। এবং এই সবগুলা টপিক ক্লিয়ার করে ক্লাসটা তোমরা দেখতে পারো, এবং আমার ক্লাস বলে বলতেছি না, তোমাদের উপকার হবে দেখলে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর তড়িৎ রসায়ন। সো তড়িৎ রসায়নের জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আমরা প্রায় সবাই জানি, তাও একটু যদি আমি বলে যাই, তড়িৎ পরিবাহী ও এর প্রকারভেদ, মানে কোনটা কি তড়িৎ, কোনটা অবিশ্লেষ্য, কোনটা বিশ্লেষ্য তড়িৎবাহী, কোনটা কোনো ধরনের তড়িৎ পরিবহন করে না, এগুলা ইম্পর্টেন্ট প্রথম থেকে আমরা জানি, উদাহরণগুলো একটু দেখে নিবা। তারপর তড়িৎ বিশ্লেষণ ও ফ্যারাডের সূত্র, এই অধ্যায় থেকে আসলে ফ্যারাডের সূত্র থেকে ম্যাথ আসে আমরা জানি। তারপর ধাতুর সক্রিয়তা সিরিজ, এটা একটু না, হোপফুলি তোমরা সবাই পারো, কারণ এটা এইচএসসি থেকে পড়ে আসতেছো। অনেকে ছন্দ দিয়ে মুখস্থ করে, ছন্দ দিয়ে মুখস্থ করবা, কারণ না হলে প্যাচ লেগে যায় অনেকের। যাই হোক, এটা দেখে যাবা। তারপর তড়িৎ পরিবাহী ও তড়িৎ মানে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, এগুলো আসে আমরা জানি। সক্রিয়তা সিরিজের উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যানোড, অপেক্ষাকৃত নিচে যেগুলো আছে সেগুলো ক্যাথোড হিসেবে কাজ করে। কোনটা কাকে কার জারণ ঘটাতে পারে, কোনটা ঘটাতে পারে না, এগুলো একটু দেখে নিবা। তারপর তড়িৎ পরিবাহী ও তড়িৎ সম্পর্কিত বিভিন্ন ম্যাথ, এই যে সূত্রগুলো দিয়ে দিছি, যে কিউ ইজ ইকুয়াল টু এন ই এফ, এই সূত্রটা থেকে আসে, এবং এন এর মানটা মাঝে মাঝে আমরা বিভিন্নভাবে ভাঙাতে পারি, প্রয়োজন পড়ে এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, এন ইজ ইকুয়াল টু এন বাই এন এ, এন ইজ ইকুয়াল টু ভি লিটারে যদি আমরা নিই, তখন 22 ডিভাইডেড বাই ভি এস টিপি ডিভাইডেড বাই 22.4, এবং এন ইজ ইকুয়াল টু এস ভিও আমরা লিখতে পারি। তারপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, এবং আমরা আমাদের বলা থাকে যে ক্যাথোডে কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে, তখন আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি ডিভাইডেড বাই ইএফ, এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করি। এবং এটার বিশেষ করে এই ম্যাথগুলো যদি প্র্যাকটিস করে না যাও, তোমরা পরীক্ষায় আটকে যাবা, তাই আমি বলবো অবশ্যই অবশ্যই এই ম্যাথগুলো প্র্যাকটিস করে যাবা, ওকে। এন্ড তারপর হচ্ছে কোষের তড়িৎচালক বল বা ইএমএফ নির্ণয়। সো এটা থেকে প্রশ্ন আসে, আমরা জানি ইএমএফ এর শর্টকাট কি, এটা হচ্ছে শর্টকাট বড় মান বিয়োগ ছোট মান, ওকে, শর্টকাট। বড় মান থেকে ছোট মানটা বিয়োগ দিলে আমরা ইউএমএফ এর মান পাই। আর যদি আমাদের মোলারিটি দেয়া থাকে বা তাপমাত্রা দেয়া থাকে, এস এর মান দেওয়া থাকলে আমরা অন্য একটা সূত্র ইউজ করে আমরা জানি, বই থেকে দেখে নিব এটা। তারপর কোন পাত্রে রাখা যাবে কোনটাতে যাবে না, এভাবে প্রশ্ন আসে, মনে রাখবা। যেটাকে যেই পাত্রে রাখা যাবে বলবে, সেই পাত্রটাকে আমরা অ্যানোড ধরবো, অ্যানোড ধরে আমরা ইনট সেলের মান বের করবো। ইনট সেলের মান যদি আমাদের পজিটিভ আসে, ইনট সেলের মান, ই সেলের মান যদি আমাদের পজিটিভ আসে, তাহলে পাত্রে রাখা যাবে না, অর্থাৎ বিক্রিয়া ঘটে যাবে, অর্থাৎ রাখা যাবে না। এবং নেগেটিভ আসলে আমাদের পাত্রে রাখা যাবে। এবং মজার ব্যাপার হলো, তুমি ধাতুটা দেখেও অঙ্ক না করেই করতে পারবা। কিভাবে? তুমি দেখবা যেই ধাতুটার কথা বলবে, যেই পাত্রে রাখা যাবে কিনা, সেই পাত্রের ধাতুটা যদি অপর ধাতু অপেক্ষা সক্রিয়তা সিরিজে উপরে হয়, অর্থাৎ আমি বলতে চাইতেছি যে ধাতুটার কথা বলবে, এই ধাতুটা যদি অপর ধাতু অপেক্ষা সক্রিয়তা সিরিজে যদি উপরে অবস্থান করে, তখন কি হবে, আমাদের পাত্রে রাখা যাবে না। উপরে অবস্থান করলে পাত্রে রাখা যাবে না, কারণ বিক্রিয়া করে ফেলবে, কারণ সে বেশি সক্রিয়। এবং যদি আমাদের
অপর ধাতু অপেক্ষা ওই ধাতুটা নিচে অবস্থান করে তবেই কেবলমাত্র পাত্রে রাখা যাবে। সো এই শর্টকাটটা দিয়ে তোমরা করতে পারো। যদি ধাতুটা অন্য ধাতু অপেক্ষা উপরে অবস্থান করে তাহলে রাখা যাবে না, যদি নিচে থাকে তবে একমাত্র রাখা যাবে। অর্থাৎ কম সক্রিয় ধাতুতে, মানে কম সক্রিয় ধাতুর পাত্রে আমাদের বিক্রিয়াটা ঘটতে পারবে, বেশি সক্রিয় হলে হবে না। আচ্ছা দেন লাস্টে একটা ছোট একটা টপিকস এবং ইম্পর্টেন্ট এবং মানে থিওরি থেকে দিলে এখান থেকে দেয় ফুয়েল সেল সম্পর্কিত তথ্য বলি, মানে মেডিকেলের জন্য যেগুলো ইম্পর্টেন্ট ছিল। ফুয়েল সেলে আমাদের অ্যানোড কোনটা হয়, ক্যাথোড কোনটা হয়, ফুয়েল তড়িৎদ্বার কোনটা হয়, এবং মোস্ট মানে ফেমাস যেটা জানি আমরা সর্বাধুনিক পরিবেশ বান্ধব ফুয়েল সেল হচ্ছে আমাদের হাইড্রোজেন ফুয়েল সেল। এবং একই সাথে তুমি এখানে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় কোনটা, ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় কোনটা, এবং কোনটার বিভব কি এবং কোনটার কি কাজ, এটাও একটু তুমি দেখে রাখতে পারো। এই তড়িৎ রসায়ন থেকে এই জিনিসগুলো দেখলে মোটামুটি হয়ে যাবে। আর তড়িৎ রসায়নের জন্য আমার স্পেশাল একটা ক্লাস ইউটিউবে অলরেডি আপলোডেড। তোমাদের যাদের তড়িৎ রসায়নে প্রবলেম আছে, তোমরা এই তড়িৎ রসায়ন থেকে ক্লাসটা দেখে নিতে পারো। তোমরা ওই যে আমার চ্যানেল যে ব্যতিক্রমী ক্লাসরুম, এখানে তুমি যাবা, যে দেখবা প্রায় 47 মিনিটের মধ্যে আমাদের এই সম্পূর্ণ চ্যাপ্টারটা রিভিউ করে দেওয়া আছে। তুমি এই ভিডিও যদি তুমি দেখো, তখন সেখান থেকে তুমি আসলে হোপফুলি তুমি দেখতে পারবা। ওকে, সো হোপফুলি খুব একটা প্রবলেম হবে না। ওকে, সো তাহলে আমাদের এই আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম, যে এই রসায়নের মধ্যে আমরা কিন্তু বায়োলজি, সরি, আমরা জৈব রসায়ন পার্টটা দেখাইনি। সো জৈব রসায়নের জন্য আমাদের যে আরো একটা আলাদা একটা অর্গানিক কেমিস্ট্রির জন্য সুন্দরভাবে আমাদের কম্প্যাক্ট ম্যারাথন ক্লাস আসতেছে, যাতে করে আমাদের জিএসটির জন্য অর্গানিক কেমিস্ট্রি যেগুলো প্রয়োজন, অর্গানিক কেমিস্ট্রিদের অনেকেরই প্রবলেম আছে। এখন আমি যদি এখানে সাজেশনও দেই, তোমরা একইভাবে ফেস করবে কি ভাইয়া কঠিন লাগে, পারতেছি না। সো আমি একটা কাজ করব, যে অর্গানিক কেমিস্ট্রির জন্য যে বিষয়গুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, পড়লে তো এখন তো ভাইয়া সব পড়ার সময় নেই। যদি আমরা কিছু না পারি, বাট যেই জিনিসগুলা ইম্পর্টেন্ট, যেগুলো জিনিসগুলো থেকে বারবার বিক্রিয়া মানে বারবার পরীক্ষা আসে, যেগুলো নামধারী বিক্রিয়া, এবং যে জিনিস যেমন সমানুতা, আহ, এবং যে কোন যৌগের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের যে বিক্রিয়া, যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে, সেই জিনিসগুলো যদি আমরা একবার দেখে যেতে পারি, তাহলে ইনশাল্লাহ পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসবে মোটামুটি এখান থেকে আসে, বেশি দিক থেকে না দিলে আমরা সহজ যে প্রশ্নগুলো এগুলো অবশ্যই পারবো, যাতে আমাদের মিস না হয়। সো আমার কাজ হবে সেই ক্লাসটার মধ্যে আহ খুবই কম সময়ের মধ্যে, হয়তো বা 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো ক্লাস হবে, বা আরো কমও হতে পারে, বলতে পারতেছি না। এবং পুরো চ্যাপ্টারটা যাতে তোমাদের রিভিশন হয়ে যায়, সেই রিভিশন অনুযায়ী তোমাদের জন্য একটা অর্গানিক কেমিস্ট্রি আমার পক্ষ থেকে একটা ক্লাস থাকবে। আর তোমাদের কাজ হবে, আমরা যে আজকে যে সাজেশনটা দিলাম, এই সাজেশনের যে টপিকগুলো আছে, এই টপিকগুলা তোমাদের ধরে ধরে শেষ করে ফেলা। তুমি ধরে ধরে যদি এই টপিকগুলো শেষ করতে পারো, তাহলে ইনশাল্লাহ আমি বলতে পারি যে পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক না কেন, ইনশাল্লাহ কমপক্ষে 20+ প্রশ্ন তো কমন থাকবেই। যদি টিপিক্যাল প্রশ্ন করে 25+ প্রশ্ন তুমি পরীক্ষায় কমন পেতে পারো। ওকে, সো তোমরা অনেকেই চাইছিলে অ্যানালাইসিস ভিডিও। সো ভালো থাকো, অ্যান্ড আশা করি অন্য কোনো ক্লাসে দেখা হবে। তাহলে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। টাটা।